আমার ইংলিশ অনার্সের বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোজ। আজকে আমাদের আলোচ্য বিষয় একটি কবিতা, একটি টাচি কবিতা, মনকে ছুঁয়ে যাওয়া কবিতা। কবিতার নাম স্প্রিং অফেন্সিভ। স্প্রিং অফেন্সিভ, রিটেন বাই উইলিয়াম ওয়েন। আমরা প্রথমে আমাদের কবি সম্পর্কে, উইলিয়াম ওয়েন সম্পর্কে জেনে নেব। তিনি ছিলেন একজন ওয়ার পোয়েট, যুদ্ধ বিষয়ক কবি। তিনি ছিলেন প্রথমে সৈনিক, পরে কবি, অর্থাৎ কবি সত্তা নিয়েই সৈনিক বা সৈনিক সত্তা নিয়েই তিনি কবি। শুধু কল্পনার জগতে, শুধু কাগজে কলমে তিনি কবিতা লেখেননি। যুদ্ধক্ষেত্রে মৃত্যুর মুখোমুখি হয়ে বাস্তব আঙিনায়, বাস্তব অভিজ্ঞতায় তিনি কবিতা লিখেছেন। তাই এই কবিতা শুধুই কবিতা নয়, এটি হলো যুদ্ধ এবং যুদ্ধক্ষেত্রের বাস্তব চিত্রের একটা পুঙ্খানুচিত্র। আমাদের প্রিয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাথে তার কোথাও কোথাও মিল রয়েছে। উইলফ্রেড ওয়েন প্রথম বিশ্বযুদ্ধে যুদ্ধক্ষেত্রে থেকেও তিনি যুদ্ধ বিরোধী বা এন্টি ওয়ার বিষয়ক কবিতা লিখেছেন। অর্থাৎ তার হৃদয়, মন, তার ফিলোসফি অফ লাইফ কখনো যুদ্ধকে সমর্থন করেনি। তাহলে আমরা কবিতা বিষয়ে কথা বলবো। আজকে আমাদের আলোচ্য বিষয় কবিতা স্প্রিং অফেন্সিভ। অফেন্সিভ কথাটির আক্ষরিক অর্থ অপমানকর, অপরাধমূলক, আক্রমণাত্মক, ক্ষতি সাধক বা বিরক্তিকর। তাহলে ব্যাপারটা দাঁড়ালো কি? স্প্রিং অফেন্সিভ। তাহলে বসন্তটা কি অপমানকর? নিশ্চয়ই। স্প্রিং অফেন্সিভ অপরাধমূলক, অর্থাৎ স্প্রিংটা কি অপরাধমূলক? হয়তো এমন কিছুই ঘটেছে। স্প্রিং, বসন্তটা কি আক্রমণাত্মক? হয়তো কবিতায় এমন কিছুই ঘটবে। যাই হোক, স্প্রিং is a season of love, spirit, beauty, birth and regeneration. আমরা জানি বসন্ত ঋতুটা ভালোবাসার ঋতু, সৌন্দর্যের ঋতু, জন্মের ঋতু, পুনর্জন্মের ঋতু বা স্পিরিট, একটা ক্ষমতা বা শক্তির ঋতু। কিন্তু এখানে বলা হয়েছে স্প্রিং অফেন্সিভ, অর্থাৎ অ্যান আনন্যাচারাল অফেন্সিভ অফ ওয়ার অ্যাগেইনস্ট নেচার। প্রকৃতির বিরুদ্ধেও যেন কোনো যুদ্ধ, কিংবা
সৈনিকদের জীবনকে যদি স্প্রিং বলা হয়, তাহলে তাদের জীবনকেও যেন কোনো আক্রমণাত্মক, কোনো অপমানকর বিষয় রয়েছে। যাই হোক, কবির মতে ইন ওয়ার, যুদ্ধে হিরোইজম ডাজ নট কাউন্ট। হিরোইজম ডাজ নট কাউন্ট। বীরপ্পনাকে কখনো হিসাব করা হয় না। বাট অনলি ভিক্টরি ম্যাটার্স দ্য মাস্ট। যুদ্ধে শুধু জয় চাই, জয়। কাদের? অথরিটি বা কর্তৃপক্ষের। তাদের কাছে হেরোইজম ডাজ নট কাউন্ট। বীর বা বীরপ্পনা বিষয়টা তারা হিসাবের মধ্যেই ধরে না। তাদের শুধু লক্ষ্য কোথায়? ভিক্টরি ম্যাটার্স দ্য মোস্ট। জয় চাই, জয়টা হলো বড় কথা। ইন দ্য পোয়েম, এই কবিতায় উই ফাইন্ড, আমরা কি দেখতে পাই? হাউ ওয়ার বিগিনস ইন এ সোলজার্স মাইন্ড। শুধু যুদ্ধক্ষেত্রে যুদ্ধ হয় না, যুদ্ধ শুরু হওয়ার আগে সৈনিকদের মনে যুদ্ধ হয়। যুদ্ধ শুধু যুদ্ধক্ষেত্রে হয় না, যুদ্ধক্ষেত্রের আগে যুদ্ধ শুরু হয় সৈনিকদের মনে, সৈনিকদের মস্তিষ্কে। এখানে বলা হয়েছে কবিতায়, দ্য আইজ অফ দ্য সোলজার্স হ্যাড এ ব্ল্যাঙ্ক লুক। সৈনিকরা যেন কিছু দেখে না। তাদের সুদৃষ্টি, সুচিন্তন, সুবিচার, মৃত্যু চিন্তা, ভয় বা আতঙ্ক কিছুই যেন থাকতে নেই। সৈনিক এক যন্ত্র মাত্র, যান্ত্রিক। তাদের মন, তাদের ভালোবাসা, তাদের পরিবার, তাদের নিজস্বতা, তাদের চিন্তা চেতনা কিছুই থাকার নেই। তোমাদের তৈরি করা হয়েছে যান্ত্রিকভাবে যুদ্ধ করার জন্য, যুদ্ধ করো। অর্থাৎ সৈনিকের মধ্যে যেন মানুষ থাকে না, মানুষ থেকে সৈনিককে টেনে বের করে নিয়ে আসা হয়। সৈনিকদের মধ্যে মানবিকতা, মানসিকতা এসব কিছু বিষয় নয়। ওই মানুষের মধ্য থেকে সৈনিক বের করে নিয়ে আসা হয়, একটা যন্ত্র তৈরি করে নেওয়া হয়। তাদের নীতি, তাদের চিন্তা, তাদের কল্পনা, তাদের সুখ, তাদের স্বাচ্ছন্দ্য, তাদের শারীরিক কষ্ট, এইসব কোনো বিষয় নয়। তুমি সৈনিক, তুমি যন্ত্র, তুমি কাজ করো জয়ের জন্য, তোমার বীরপ্পনার বিষয় নেই। বাস্তব, এমন কথাই বলেছেন কবি। স্প্রিং অফেন্সিভ এই কবিতা ইজ অ্যান অ্যান্টি ওয়ার, তাই বলা হয় এটাকে যুদ্ধ বিরোধী। কবি নিজে সৈনিক ছিলেন, তিনি যুদ্ধক্ষেত্রে যোগ দিয়েছেন, কিন্তু তার মত, তার আদর্শ, তার চিন্তন অ্যান্টি ওয়ার। এই কবিতা যেন অ্যান অ্যান্টি ওয়ার ডকুমেন্ট বাই দ্য পোয়েট। কবি এমন চিন্তা করেছেন। হাউ দ্য সোলজার্স এমব্রেসড দ্য কোল্ড ব্রেস্ট অফ ডেথ। কত নিষ্ঠুরভাবে সৈনিকরা কোল্ড ব্রেস্ট অফ ডেথ, মৃত্যুর ওই ঠান্ডা বুকে আলিঙ্গন করে, অতি সহজেই। তাদের যেন কোনো মূল্য নেই, তাদের যেন কোনো জীবন নেই। তোমরা যন্ত্র, তোমরা কাজ করো। কবি এই জিনিসকে পছন্দ করেননি। দ্য টাইটেল অফ দ্য পোয়েম is a reference to the Kaiser's battle in 1918. এখানে এই কবিতায় কাইসার্স ব্যাটল 1918 যেটা হয়েছিল, সেই যুদ্ধের প্রেক্ষাপটেই এটা লেখা হয়েছে। এখানে জার্মানদের
আক্রমণের যে ভয়ঙ্কর যুদ্ধচিত্র সামগ্রিকভাবে তা তুলে ধরা হয়েছে। আর এখানে অফেন্সিভ মিনস এ মিলিটারি অ্যাটাক। অফেন্সিভ কথাটা এখানে মিলিটারি অ্যাটাক। যাই হোক, দ্য ইমেজারি, কল্পনা, সিম্বলিজম, যে প্রতীকী বিষয়, হেল্প দ্য রিডার্স টু ইমাজিন হোয়াট হ্যাপেন্ড অন দ্য ব্যাটল ফিল্ড। কি ঘটে যুদ্ধক্ষেত্রে, কত নিষ্ঠুরতার বিষয় ঘটে। যুদ্ধ মানে ক্ষয়, কি ঘটে তাদের জীবনের সাথে, তাদের মনের সাথে। সৈনিক, Here the poet presents a group of soldiers waiting for a ridge. সৈনিকরা যেন অপেক্ষা করছে ওই শৈলশিরার জন্য। কোন শৈলশিরা? যাকে মৃত্যু বলে কল্পনা করা হয়েছে। পৌঁছে যাওয়া, মৃত্যু হওয়া, আবার জয়ও হওয়া বটে। কার জয়? সৈনিকের জয় নয়, অথরিটি বা কর্তৃপক্ষের জয়। তুমি জয় দাও, কিন্তু তোমার জীবন চলে যাক। এত নিষ্ঠুরতার বিষয় এই যুদ্ধ, এই জগতে। সামওয়্যার এক্সস্টেড, কবি বলছেন কিছু কিছু সৈনিক একদম ক্লান্ত হয়ে গেছে, এক্সস্টেড, দ্যাট দে কুড নট স্ট্যান্ড অন ফিট, পায়ে দাঁড়াতে পারে না। এই তাদের শারীরিক মানসিক অবস্থা। তাই ভাবছেন যে কি জীবন এই যুদ্ধক্ষেত্রে এই সৈনিকদের। দ্য ন্যাচারাল সেটিং অফ স্প্রিং, এখানে স্প্রিংয়ের যে প্রকৃতিগত যে সেটিংটা করা হয়েছে, স্প্রিং বসন্ত। কোন বসন্ত? বসন্তকাল তো বটেই, সৈনিকদের জীবনেরও বসন্ত। সেই বসন্তে এই অবস্থা, তাদের জীবনে কিছুই থাকছে না। কোথায় সেই বসন্ত? কোথায় সেই ভালোবাসা? কোথায় সেই সুখ? কোথায় সেই আশা? কিচ্ছু নেই। ভঙ্গুর এক চিন্তা ভাবনা, এটা খেলনা, একটা টয়জ, একটা যন্ত্র। সৈনিক, হৃদয় বলে তাদের কিছু থাকার নেই। তাহলে যে ন্যাচারাল সেটিং অফ স্প্রিং, দ্য কন্ট্রাস্ট ইন দ্য সোলজার্স ফেয়ার, একদিকে বসন্তের সৌন্দর্য, অন্যদিকে তাদের ভয়। ভয় কিসের ভয়? অ্যাবাউট কামিং ডেথ এনি টাইম, মৃত্যু যে কোনো সময় আসতে পারে। মৃত্যুটা যেন কোনো ব্যাপারই নয়, কিছু ভাববারই নেই, মৃত্যু কোনো বিষয়ই নেই। তার মুখোমুখি হও, মৃত্যুর মুখোমুখি হও, মৃত্যু গ্রহণ করো বা কাউকে মেরে ফেলো। মৃত্যুর খেলা চলুক, তাতে কি হয়? জয় চাই, জয়। এটা যেন ইট ইজ প্যারাডক্সিক্যাল, একটা আপাত বৈপরীত্য বিষয়। এই স্প্রিং এর বিষয় যেমন বলা হয়েছে, আবার অফেন্সিভ বলা হয়েছে। এটা যেন বৈপরীত্য, আপাত বৈপরীত্য বিষয়, এটা প্যারাডক্সিক্যাল ব্যাপার। এখানে এই কবিতায় যে ভ্যালির কথা বলা হয়েছে, উপত্যকা, ভ্যালি, সমতল ভূমি, দ্য ভ্যালি বিহাইন্ড দ্য সোলজার্স, সৈনিকদের পিছনে ভ্যালি রয়েছে, উপত্যকা রয়েছে। দ্য ফ্লাওয়ার্স, ফুল রয়েছে, রিমাইন্ড দেম অফ দ্য বিউটি অফ লাইফ, তাদের জীবনের, সৈনিকদের জীবনের সৌন্দর্যের কথাই প্রকাশ করে। কিন্তু ওই সৌন্দর্য কোনো অর্থ নেই। কি আছে? দ্য ফিউটিলিটি অফ ওয়ার, যুদ্ধের অর্থহীনতা। যুদ্ধের, তোমরা খেলোয়াড়, তোমরা খেলে যাও, আমাদের জয় দিয়ে যাও। তাহলে একদিকে হরর অফ ওয়ার, যুদ্ধের আতঙ্ক, ডেথ, মৃত্যু, আর অন্যদিকে ভ্যানিটি অফ গ্লোরি অফ ওয়ার, যুদ্ধের মহিমার, জয়ের মহিমার অহংকার। অহংকার সৈনিকদের নয়, যার মৃত্যুই হবে, অতি সহজ মৃত্যু, বেঁচে বেঁচেও মৃত্যু, তার আর কি অহংকার থাকবে?
যাই হোক, কবিতায় বলা হয়েছে সরাসরি যে লাইনগুলো, halted against the shade of a last hill, শেষ শৈল চূড়া, শৈলশিরা, যে পাহাড়, সেটা কি? ডেথ, মৃত্যু। আর মৃত্যু কি করে? অলওয়েজ লার্কস অ্যাবাভ দ্য সোলজার্স ফেট, সৈনিকের কপালে, ভাগ্যে যেন লুকিয়ে থাকে। কি লুকিয়ে থাকে? মৃত্যু লুকিয়ে থাকে। মৃত্যুর কথা সৈনিক জানে, মৃত্যুর কথা দেশবাসী জানে, মৃত্যুর কথা কর্তৃপক্ষ জানে, মৃত্যুর কথা পরিবার জানে, আপনজন জানে, তবু যন্ত্র সৈনিক, চলো এগিয়ে চলো, মৃত্যুর মুখোমুখি হও। এইসব জিনিস আমাদের কবি পছন্দ করেননি। এইটা যুদ্ধের নিষ্ঠুরতা বলেই তিনি প্রকাশ করেছেন। ইট ইজ দ্য লাস্ট হিল, লাস্ট হিল বলতে বলা হয়েছে যেন কবি বলছেন ইট ইজ দ্য লাস্ট হিল অফ দেয়ার লাইফ, তাদের জীবনের শেষ সীমানা, বাউন্ডারি এটা। দ্য সোলজার ডিড নট নো দে উড সার্ভাইভ আর নট, তারা জানে না তারা বেঁচে থাকবে কি থাকবে না। ভাবা যায় একজন সৈনিক যে যুদ্ধক্ষেত্রে যাচ্ছে, তার মনের মধ্যে এরকম বিষয় যে দে উড সার্ভাইভ আর নট, বেঁচে থাকবে কি না, তাও তাকে যেতে হবে, কাজ করতে হবে। এই যন্ত্রমানব, কবি এইসব যন্ত্রমানবকে পছন্দ করেননি, সমর্থন করেননি। এখানে কবিতার মধ্যে হেয়ার দ্য স্কাই ইজ মেটাফোর ফর এ সোলজার্স ফেট, আকাশ এর ভাগ্যের কথা বলা হয়েছে, দুর্ভাগ্যের কথাই বলা হয়েছে। আর এখানে বলা হয়েছে সোরিং হ্যান্ডস, সোরিং হ্যান্ডস রেফার্স টু দ্য মেম্বার অফ দ্য ফ্যামিলি অফ দ্য সোলজার্স, সৈনিকদের পরিবারের লোকজনকে বলা হয়েছে সোরিং হ্যান্ডস, ইউজিং মেটাফোর। সোরিং দুঃখের হাত, জানে সব কিছু পরিবার, যাও সৈনিক এগিয়ে যাও। হিয়ার দ্য ইমেজ অফ দ্য ট্রি, কবিতায় গাছের কথা বলা হয়েছে, রেফার্স টু দ্য সোলজার্স ইমোশনলেস হার্ট, সৈনিকের হৃদয় কেমন? ইমোশনলেস, সৈনিকের আবেগ থাকা উচিত নয়, সৈনিকের কল্পনা থাকবে না, ভালোবাসা থাকবে না, এইসব থাকা উচিত নয়। বৃক্ষরাজির মতন দাঁড়িয়ে আছে নির্বাক। কবি এইসবের তিরস্কার করেছেন। এট লাস্ট, শেষে দ্য পোয়েট আইরনিক্যালি সেজ, বলেছেন সামসে, কেউ কেউ বলে, গড কট দেম ইভেন বিফোর দে ফল, সৈনিক যখন যুদ্ধক্ষেত্রে পড়ে যাবে তখন নাকি ঈশ্বর তাকে ধরবে। কে বলে এই কথা? স্পিরিচুয়াল লিডার্স যারা, স্পিরিচুয়াল লিডার যারা, ধর্মগুরু যারা বা লিডার্স যারা, নেতৃবর্গ যারা, তারা শহীদ বলে। তাহলে এই ধর্মগুরুরা কি বলে? তুমি যখন পড়ে যাবে তোমাকে ধরবে কে? ঈশ্বর। কবি বলেছেন এগুলো লাইট টু দ্য পিপল অ্যাবাউট দ্য রিয়ালিটি, বাস্তব সম্পর্কে এগুলো মিথ্যা কথা, বাস্তব বিষয়টা মিথ্যা কথা, আমার কথা নয়, কবির কথা। ঈশ্বর সহায় করবেন, অস্ত্রের মুখে দাঁড়িয়ে, মৃত্যুর মুখে দাঁড়িয়ে তুমি যখন পড়ে যাবে, ঈশ্বর তোমাকে সাহায্য করবে। কোন সাহায্য করবে? তোমাকে শহীদ 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 নামে পরিচিত হবে। কবি এইসব শহীদ, এইসব মৃত্যুর সুনাম, এইসব পছন্দ করতেন না, কিন্তু তিনি একজন সৈনিক হিসাবে কাজ করেছেন। যাই হোক, এই কবিতায় যুদ্ধক্ষেত্রের এক বাস্তব চিত্র রয়েছে।
এখানে এন্টি ওয়ার অ্যাটিটিউড তো রয়েছেই, যুদ্ধবিরোধী মনোভাব একজন সৈনিকের। তিনি সৈনিক, অথচ সৈনিকের এই দুঃখ যন্ত্রণা এবং তার এই ভাগ্য দুর্ভাগ্য, তার জন্য তিনি এরকম এন্টি ওয়ার অ্যাটিটিউড প্রকাশ করেছেন, যুদ্ধবিরোধী মনোভাব। যুদ্ধ আতঙ্ক, ভয়, মৃত্যু, রক্ত, যজ্ঞ, ধ্বংস সব কিছুই যুদ্ধের ফসল। যুদ্ধের ফসল কি? আতঙ্ক, ভয়, মৃত্যু, রক্তযজ্ঞ, ধ্বংস, এগুলো যুদ্ধের ফসল। আমরা জানি, আমরা বুঝি, তবু যুদ্ধ করতে হয়, করানো হয় নিজেদের অহংকারের জন্য, দম্ভের জন্য, ক্ষমতার জন্য, নিজের শক্তি প্রকাশ করার জন্য। যুদ্ধ আছে তার মানে আতঙ্ক রয়েছেই, যুদ্ধ আছে তার মানে মৃত্যু ভয় আছেই, যুদ্ধ আছে তার মানে হরর অফ ওয়ার আছেই, যুদ্ধ আছে মানেই সৈনিকদের যান্ত্রিকতা আছে, তারা নিজের বিরুদ্ধে যুদ্ধ করে, নিজের মনের বিরুদ্ধে যুদ্ধ করে, নিজের ইচ্ছার বিরুদ্ধে তারা মানুষকে মারে। কবির এমন চিন্তা। এই কবিতায় জার্মানিরা ফ্রান্স সৈন্যদেরকে আক্রমণ করেছিল, একথা ঠিক। জার্মানিরা ফ্রান্স সৈন্যদের আক্রমণ করেছিল, একথা ঠিক, এবং তার প্রেক্ষাপটে এই কবিতা একথাও ঠিক। কিন্তু সামগ্রিক ধ্বংসাত্মক যুদ্ধের এক ধ্বংসাত্মক চেহারা এবং তার বিরুদ্ধে মনোভাব প্রকাশ করেছেন কবি। সৈনিকরা যেন নরক দর্শনের সাক্ষী, আর যারা ভাগ্যক্ষেত্রে যুদ্ধ থেকে ফেরে তারা যেন নরক দর্শনকারী। নরকের সাথে তুলনা করেছেন যুদ্ধক্ষেত্রকে। তাহলে এখানে যুদ্ধের প্রস্তুতি, যুদ্ধের ধ্বংসাত্মক কর্মকাণ্ড একটা সিকোয়েন্স অনুযায়ী ধারাবাহিকভাবে কবিতায় দেখানো হয়েছে। যুদ্ধক্ষেত্রে যাওয়ার প্রারম্ভে সৈনিকরা খানিক বিরতি বিশ্রাম নিচ্ছিল, কেউ আহার কার্য সমাপ্তি করছিল, কেউ বিশ্রামরত, কেউ কেউ ঘুমোচ্ছে এলোপাথারিভাবে, অনেকে দাঁড়িয়ে আছে পাহাড় বা আকাশের মুখোমুখি হয়ে। কবির ভাষায় তারা অবাক, তারা বিস্মিত, তারা ক্লান্ত, তারা ভঙ্গুর, কেউ কোথা নেই। নির্জনতায় শুধু পতঙ্গের গুঞ্জন শোনা যাচ্ছে, এমন জায়গায় তারা বিশ্রাম নিচ্ছে। হ্যাঁ, সৈনিকরা খানিক সাময়িকভাবে সবল হচ্ছে, সুস্থ হচ্ছে, খানিকটা সবল হচ্ছে, সুস্থ হচ্ছে। কেন? তুমি মরতে যাও তার জন্য। কিছুটা সবল হচ্ছে, সুস্থ হচ্ছে কেন? কারণ তোমাকে মারতে হবে, অপরকে মারতে হবে। সে তোমার ব্যক্তিগত শত্রু নয়, সে আমাদের অহংকারের জন্য শত্রু হয়েছে, সে আমাদের দম্ভের জন্য শত্রু বলেছি আমরা তাকে, অতএব তাকে তোমার মারতে হবে। এই টানা পোড়ন থাকে মনের মধ্যে, মন হৃদয়ে হাজারো প্রশ্নের উত্তর বা উত্তরহীনতার ছাপ এই সৈনিকদের চোখে মুখে। তাদেরকে যুদ্ধক্ষেত্রে এগিয়ে থাকতে হবে, এটাই অর্ডার, এটাই নির্দেশ, এটাই নিয়ম। এগিয়ে থাকতে হবে, এগিয়ে থাকতে হবে। তার মানে কি? তোমার পরিণতি এগিয়ে তোমার মৃত্যু হতে পারে। সে জানে, সৈনিক জানে, কি দুর্ভাগ্য, তাও তাকে যেতে হয়। আর উপত্যকায় যে বাটারকাপ ফুলগুলোর কথা বলা হয়েছে, সেগুলো জুতোর চাপে মুষড়ে পড়ে, ফুলগুলো জুতোর চাপে মুষড়ে পড়ে। অর্থাৎ ফুল সুন্দর, তোমার যে সৈনিক, তোমার যে বসন্তকাল, তোমার যে জীবন, সেটা জুতোর চাপে মুষড়ে যায়, তুমি দলিত মথিত হয়ে যাও, জুতোর চাপে তুমি ম্রিয়মান হয়ে যাও। যেমন ফুল তেমন তুমি, তোমার বসন্ত, তোমার জীবন, তোমার মানসিকতা, তোমার আশা, তোমার ইচ্ছা, তোমার আকাঙ্ক্ষা সব
সব জুতোর চাপে ম্রিয়মান। ওই যে ভেলি, কবি বলেছেন, ওই যে ভেলির যে কাটা ছোপগুলো আছে, তারা বাধা দিচ্ছে যেন অনেক সময় যুদ্ধে না যাওয়ার বিষয়ে, স্মরণ করিয়ে দিচ্ছে মৃত্যু জয় পরাজয়ের কথা। কিন্তু সৈনিক এগিয়েই চলছে, এগিয়েই চলছে, এগিয়েই চলছে। দাঁড়িয়ে থাকা গাছগুলো নির্বাক, ওরা যেন সৈনিকদের অসহায় অবস্থার কথা বলছে, নীরবে বলছে। কবি কল্পনা করেছেন, যুদ্ধ তো শুরু হয়ে গেল, আগাম কোনো সংকেত নেই, কোনো পতাকা নেই, শুধু এগিয়ে যাওয়া, এগিয়ে যাওয়া, এগিয়ে যাওয়া, পাহাড়ের দিকে এগিয়ে যাওয়া। অর্থাৎ ওই পাহাড়ের দিকে এগিয়ে যাওয়া মানে ওখানে যে যুদ্ধক্ষেত্রটা হবে সেই দিকে এগিয়ে যাও। চোখে মুখে তখন অগ্নিশিখা, পরিবর্তন হয়ে গেছে। সৈনিক সব ভুলে গেছে, মানবিকতা, নিজের সুখ, ইচ্ছা, পরিবার, সব 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 কিছু ভুলে গেছে। এবার চলো, শরীরে মনে প্রাণে উষ্ণতা এসে গেছে, সবলতা এসে গেছে, চলো। কিসের, কবি বলছে, কিসের এটা, কিসের উষ্ণতা? ঠান্ডা হবে খানিক পরে, হয়তো হয়তো তোমার, নালে তার। মৃত্যু তো কমন, ধ্বংস তো কমন, রক্তযজ্ঞ তো কমন, তোমার বা তার। সূর্যের দিকে তাকিয়ে শরীর মন খানিকটা তপ্ত হচ্ছে, সবল হচ্ছে, যুদ্ধের দামামা বেজে গেছে। আর এটা হয়তো ধ্বংসের জন্য। এমনই একটা সৈনিকদের পরিস্থিতির কথা বলা হয়েছে। চোখের সামনে গোলা বারুদ ছুটোছুটি করছে, কারোর অঙ্গচ্ছেদ হচ্ছে, সৈনিকের বাঁচার আর্তনাদ, মরণ যন্ত্রণার চিৎকার, মৃত্যুর হাতছানি। তবু এগিয়ে চলো, যুদ্ধ করো, কর্তৃপক্ষের জয়ের দরকার। এমনই একটা বাস্তব চিত্র কবি তুলে ধরেছেন। সার্বিকভাবে এই কবিতার মধ্য দিয়ে একটা কথাই বলার, যে কবি নিজে একজন সৈনিক, নিজে যুদ্ধক্ষেত্রে যোগ দিয়েছেন, কিন্তু মনে প্রাণে তিনি যুদ্ধকে সমর্থন করেন না। শুধু যেন কবি একা নয়, সৈনিক কবি একা নয়, আরো অনেক 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 সৈনিকদের এই চিন্তা ভাবনাই থাকে। আর যুদ্ধ কত নিষ্ঠুর, যে একজন মানুষের মধ্য থেকে তার সৈনিকটাকে বের করে দিয়ে আলাদা করে দেওয়া হয়। মানুষ আলাদা হয়ে গেল, সৈনিক তুমি যন্ত্র, তোমার মায়া, মমতা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, ভালোবাসা, বসন্ত কিচ্ছু থাকবে না, সৌন্দর্য কিচ্ছু থাকার কথা নয়। তাই কবি একটা বাস্তব নিষ্ঠুর যুদ্ধের নিষ্ঠুর চরিত্রের ব্যাখ্যা করেছেন তার কবিতা স্প্রিং অফেন্সিভ। তাহলে আমাদের আজকের কবিতা ছিল স্প্রিং অফেন্সিভ, রিটেন বাই ওয়েলফ্রেড ওয়েন। বন্ধুরা ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, খুব ভালো থাকো, ভালো থাকো।